Good morning. Good morning. Welcome to Study in Bangla. দেখো 25 জুন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো আমরা দেখি। তো প্রথম প্রশ্নটা আছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটাকে শর্ট ফর্মে এসসিও বলা হয়, এর ডিফেন্স মিনিস্টার মিটিং 2025 কোথায় অনুষ্ঠিত হবে? দেখো এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা আছে এটা হচ্ছে বিভিন্ন দেশের ডিফেন্স মিনিস্টার, মানে এই অর্গানাইজেশনে যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোর ডিফেন্স মিনিস্টার যারা আছে তাদের নিয়ে মিটিংটা হয়। এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে এবছর 2025 সালে কিংদাও চীনে। চীনে এটা অনুষ্ঠিত হবে। দেখো কি বলেছে এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। 2025 সালের সাংহাই সহযোগিতা সংস্থা, যেটাকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও বলা হয়, এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক চীনের কিংদাও শহরে অনুষ্ঠিত হবে। এটা অনুষ্ঠিত হবে কত তারিখ থেকে কত? 25 থেকে 27 জুন তারিখে অনুষ্ঠিত হবে। ভারতের তরফ থেকে এতে কে অংশগ্রহণ করবে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, যেহেতু এটা প্রতিরক্ষা মন্ত্রীদের একটা মিটিং, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এতে অংশগ্রহণ করবেন। চীন বর্তমান মানে এবছর এসসিও এর সভাপতি দেশ হিসাবে এই বৈঠকের আয়োজন করেছে। মানে যে দেশ সভাপতি হয় সেই দেশে সে বছরে সেই দেশ এই বৈঠকটা আয়োজন করে। এই এসসিও এর উৎপত্তি সম্পর্কে আমরা একটু দেখে নিই, এর ইতিহাসটা, প্রতিষ্ঠার ইতিহাসটা। দেখো 1996 সালে সাংহাই 5 নামে একটি গ্রুপ তৈরি হয়, যেখানে চীন, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া ও তাজিকিস্তান, এই 5টা দেশ নিয়ে একটা সাংহাই 5 নামে একটা দল, একটা অর্গানাইজেশন তৈরি হয়। 2001 সালে উজবেকিস্তান যোগদানের পর এর নাম সাংহাই 5 এর পরিবর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নামে চালু করা হয় এটা। এরপরে দেখো বেলারুশ 2024 সালে 8ই জুলাই থেকে পূর্ণ সদস্য হয়েছেন। এই যে তথ্য অনুসারে এতে কি হলো, এখন 10টা রাষ্ট্র দেশ আছে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। লাস্ট দেশ হচ্ছে বেলারুশ, যেটা 2024-এ 4ই জুন তারিখে সদস্যপদ লাভ করছে। এবার দেখো তাহলে এখানে ছিল 6টা আর একটা 7টা, আর 3টে দেশ কি কি? একটা হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড পাকিস্তান, যারা 2017 সালে যোগ দিয়েছে। আর একটা হচ্ছে ইরান, যে 2023 সালে জুলাইতে যোগ দিয়েছে, আর এটা 2000 সালে জুন যোগ দিয়েছে। ঠিক আছে, এই 6টা, এই 3টে 9টা, আর লাস্ট সর্বশেষ দেশ হিসাবে বেলারুশ যোগ দিয়েছে। বলছে পৃথিবীর 24% জমি এবং 42% পপুলেশন, জনসংখ্যা এই অর্গানাইজেশনের অধীনে। মানে যে দেশগুলো এই অর্গানাইজেশনের মধ্যে আছে তাদের পৃথিবীর 42% পপুলেশন সেই দেশগুলোর মধ্যে আছে, এবং 24%। বলছে এসসিও এর প্রথম অধিবেশন হয়েছিল 2001 সালে 15ই জুন। দেখো আহ এটা 96 সালে তৈরি হলেও প্রথম অধিবেশন হয়েছিল 2001 সালে। 2024 সালে আস্তানা, কাজাকিস্তানের একটা শহর আস্তানা, এখানেতে 2024 সালের অধিবেশনটা হয়েছিল। পরের, দেখো এখানে ম্যাপটার মধ্যে কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে এসসিও সম্পর্কে। এখানে দেখো চায়না, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তুজবেকিস্তান, এই কটা দেশ নিয়ে শুরু হয়েছিল 5, তারপরে উজবেকিস্তান
এক সালে যুক্ত হয়। ঠিক আছে, এর আগে একটু বলি। দেখো এখানে যেটা এখানে আছে এসওসি, এর অধিবেশন 2001 সালে 15 জুন শুরু হয়। এর কারণটা কি? এর আগে কি হয়নি অধিবেশন? অবশ্যই হয়েছে, কিন্তু এর আগে ছিল সাংহাই 5 নামে। কিন্তু এসওসি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেহেতু 2001 সালে যখন উজবেকিস্তান যোগ দেয়, তারপর থেকে এসওসি নামে প্রথম অধিবেশন চালু হয়। ঠিক আছে, এটা কনফিউশন হবে না। এরপরে ইন্ডিয়া আর পাকিস্তান 2017 সালে জুন মাসে যোগ দেয়। ইরান এরপরে 2023 সালে যোগ দেন, এবং বেলারুশ যেটা 2024 সালে যোগ দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। সম্প্রতি কোন দেশ মিডনাইট হ্যামার অপারেশন সংঘটিত করলো? দেখো মিডনাইট হ্যামার অপারেশনটা সংঘটিত হয়েছে আমেরিকার দ্বারা। কার ওপরে? ইরানের ওপরে। দেখো কিছুদিন যাবৎ ইসরায়েল আর ইরানের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বে শনিবার রাতে, গত শনিবার, আমেরিকাও সামিল হয়েছে। আমেরিকার একটা প্রায় 125টার উপরে যুদ্ধ বিমান ইরানে হামলা করেছে, এবং সেই অপারেশনটাকে নাম দেওয়া হয়েছে মিডনাইট হ্যামার বলে। চলো এই সম্পর্কে কিছু দেখে নিই। অপারেশন মিডনাইট হ্যামার হলো যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার একটি সামরিক অভিযান, যা 2025 সালে 21শে জুন শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা কেন্দ্র ফর্ডো, নাতানজ, ইস্পাহানা, এই 3টে জায়গায় লক্ষ্য করে চালানো হয়েছে। এটি ছিল ইরানের পারমাণবিক কার্যকলাপকে ব্যাহত করার জন্য একটা অভিযান। এই ইরানি পারমাণবিক কার্যকলাপ ব্যাহত করার জন্যই কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা চলছে। এই অভিযানে, এই মিডনাইট হ্যামারে প্রায় 125টির বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল, যার মধ্যে 7টি বি2, যেটা বি2 বম্বার আমরা বলি, স্পিরিট স্টিলথ বম্বার বিমানও ছিল। ঠিক আছে, দেখো এখানে একটা মোটামুটি গ্রাফ দেওয়া আছে, যেখান থেকে এই আমেরিকার হোয়াইট ম্যান এয়ারবেস থেকে বিমানগুলো উঠেছে। এই যে এগুলো হচ্ছে বি2 বম্বার, এই 7টা বি2 বম্বার, এবং আরো বেশ কিছু বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, ফিলিং জাহাজ, এসব নিয়ে আমেরিকা এখান থেকে পাড়ি দিয়ে ইরানে বম্বিং করেছে। ঠিক আছে, ইরানে বম্বিং করেছে, এবং তার সঙ্গে এই যে আমেরিকার নেভাল মানে নৌবাহিনীও ছিল। দেখো পরের প্রশ্ন, প্যারিস ডায়মন্ড লিগ 2025 কে জিতছে? দেখো ভালো করে, উত্তর হচ্ছে নীরজ চোপড়া। দেখো প্যারিস ডায়মন্ড লিগ আগে ভালো, এই ডায়মন্ড লিগটা এটা সারা বছরই হয়, সারা বছর বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন পর্যায়ে হয়। তো এবছর এই প্যারিস ডায়মন্ড লিগটা মোট 15টা পর্যায় হবে। তার মধ্যে এই প্যারিস ডায়মন্ড লিগটা এটা ছিল হচ্ছে 8 নম্বর পর্যায়। বলছে দেখো ভারতের জ্যাভলিং তারকা নীরজ চোপড়া এই ইভেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথম স্থান অধিকার করেছে। নীরজ চোপড়া 88.16 মিটার জ্যাভলিং থ্রো করেছেন। জার্মানির ওয়েবার, যিনি সেকেন্ড হয়েছেন, 87.88 মিটার থ্রো করে দ্বিতীয় স্থানে আছেন। এটি একটি ফিল্ড ট্র্যাক ইভেন্ট। প্যারিস ডায়মন্ড লিগ 2025 সালে 20 জুন অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। 2025 সালে ডায়মন্ড লিগ সিরিজের 8ম চরণ, মানে টোটাল 2025-এ যে ডায়মন্ড লিগটা হবে সেই সিরিজটা হচ্ছে 15টা চরণের, মানে 15টা পর্যায়ের। তার মধ্যে 8ম চরণটা হলো প্যারিসে। IAAF গোল্ড লিগ, এই যে প্যারিস ডায়মন্ড লিগটা আছে এখন বর্তমানে, বা ডায়মন্ড লিগটা 2025 ডায়মন্ড লিগটা, এর আগে নাম ছিল IAAF গোল্ড লিগ, যেটা শুরু হয়েছিল 1999 সালে প্রথম। পরে 2010 সালে এটার নাম পরিবর্তন করে ডায়মন্ড লিগ রাখা হয়। 2025 সালে ডায়মন্ড লিগ 26শে এপ্রিল শুরু হয়েছে, এবং
27 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে। ফাইনাল ইভেন্ট জুরিক, সুইজারল্যান্ডের জুরিকে অনুষ্ঠিত হবে। মোট 32টি ইভেন্ট হবে এই লিগে। এই 15টা চরণের যে হবে তার মধ্যে 32টা ইভেন্ট হবে পুরুষ এবং মহিলা মিলে। দেখো এখানে আমাদের নীরজ চোপড়া, আমরা সকলেই চিনি নীরজ চোপড়াকে। নীরজ চোপড়া সম্পর্কে বলা আছে যে তিনি এখানে একটু কাটা পড়ে গেছে, যাই হোক 88.6 মিটার জ্যাভলিন থ্রো করে গোল্ড জিতেছে। পরে নীরজ চোপড়া সম্পর্কে আমাদের অনেক জানা আছে, তবুও আর একবার বলে দিই। নীরজ চোপড়া একজন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড জ্যাভলিন থ্রোয়ার, যিনি ব্যক্তিগত জরিপে একজন আর্মি অফিসার। টোকিও অলিম্পিক 2020-তে যেটা 21 সালে হয়েছে, কারণ করোনার কারণে 2020-তে হতে পারেনি, 21 সালে গিয়ে হয়েছে টোকিওতে। 87.58 মিটার জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন। এছাড়া 2018 সালে অর্জুন পুরস্কার, 2021 সালে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা ভারতবর্ষের ক্রীড়া জগতের সবচেয়ে বড় পুরস্কার সেটা, এবং 2022 সালে পদ্মশ্রী পেয়েছেন। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কমার্শিয়াল হাইড্রোজেন বাস কোথায় চালু হলো? কমার্শিয়াল হাইড্রোজেন, দেখো এর আগে হাইড্রোজেন বাস বা হাইড্রোজেন চালিত গাড়ি চালু হয়েছে ভারতবর্ষে, কিন্তু কমার্শিয়াল মানে ব্যবসায়িক পর্যায়ে এই প্রথম চালু হলো বাস। কোথায় চালু হলো এটা? লাদাখের লেতে চালু হলো। ঠিক আছে, লে লাদাখ। তো পরে একটু এই সম্পর্কে দেখে নিই আমরা। বলছে ভারতের প্রথম কমার্শিয়াল হাইড্রোজেন বাস সার্ভিস লাদাখে চালু হলো, লেতে। এনটিপিসি লিমিটেড, স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, SIDCO কে 5টি হাইড্রোজেন ফুয়েল সেল বাস হস্তান্তর করেছে। মানে এরা এনটিপিসি তৈরি করেছে এবং সেটাকে স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে দিয়ে চালানোর জন্য। এনটিপিসি সম্পর্কে দেখে নাও। এনটিপিসি হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি ফুল ফর্ম। এটি ভারতের সরকারি বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটি কেন্দ্রীয় সরকারের সংস্থা, মানে এটা হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ঠিক আছে, প্রতিষ্ঠা হয়েছিল 7ই নভেম্বর 1975 সালে। সদর দপ্তর বর্তমানে নতুন দিল্লিতে আছে। এটি একটি মহারত্ন কোম্পানির তকমা আছে এটিতে, মহারত্ন কোম্পানি। দেশের মোট বিদ্যুতের প্রায় 25% এনটিপিসি দেয়। এটা সাধারণত বিদ্যুৎ তৈরি করে এনটিপিসি, আর সেটা তাপবিদ্যুৎ। দেখো এখানে থার্মাল প্রজেক্ট বলা আছে, থার্মাল পাওয়ার, তাপবিদ্যুৎ তৈরি করে এনটিপিসি। এছাড়া অন্য বিদ্যুৎ তৈরি করে, কিন্তু বেশিরভাগ মানে এর সিংহভাগটা তাপবিদ্যুৎ। 25% ভারতবর্ষের বিদ্যুতের যোগান দেয় এনটিপিসি। দেখো এই যে হাইড্রোজেন বাসটা, হাইড্রোজেন ফুয়েল ভেহিকলস, এই হচ্ছে হাইড্রোজেন চালিত বাসটা যেটা এনটিপিসি করেছে। ঠিক আছে, তো তারপরে প্রশ্ন দেখো, বারাপুত্র আথিয়ম গ্রামীণ যোজনা কোথায় চালু করা হলো? এটা চালু করা হলো উড়িষ্যা। দেখো সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যাতে 18,600 কোটি টাকার প্রজেক্ট চালু করেছে। মানে এটা অনুদান দিয়েছে, মানে একটা প্রজেক্ট যার মধ্যে বেশ কিছু স্কিম আছে। সেই স্কিমগুলোর মধ্যে একটা হচ্ছে এই বারাপুত্র আথিয়াম গ্রামীণ যোজনা। এটি উড়িষ্যা সরকারের একটি কালচারাল স্কিম। কালচারাল স্কিম কেমন? বলছে উড়িষ্যার যে বিখ্যাত ব্যক্তিরা আছে তাদের জন্মস্থানগুলোকে একটি ট্যুরিস্ট স্পট, কারো জন্মস্থান বা কারো কর্মস্থান যেটার জন্য সে বিখ্যাত হয়েছে, সেই সব জায়গাগুলোকে ট্যুরিস্ট স্পট বানিয়ে উড়িষ্যার ট্যুরিজমটাকে একটু বৃদ্ধি করা এবং সেই সব মানুষগুলোকে অনেক সম্মান জ্ঞাপন করা। পরের প্রশ্ন, ভাষিণী হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম, যা কোন মন্ত্রক দ্বারা বিকশিত বা তৈরি করা হয়েছে? দেখো যেহেতু এটা ভাষা, অর্থাৎ ভাষা হওয়া উচিত, কিন্তু না, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এরা এটা তৈরি করছে। সম্পর্কে একটু দেখি। দেখো বলছে এটি ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি
এর শর্ট ফর্মটা MEITY, এর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন এর অধীনে পরিচালিত হয়। এটা ভাষিনী বলে একটা অ্যাপস তৈরি করেছে, AI অ্যাপস, যার কাজ কি বলছে ভাষাগত ব্যবধান দূর করা। দেখো আমরা জানি ভারতবর্ষ একটা বহুভাষী দেশ, যেখানে 40-50 কিলোমিটার পার করে গেলে নতুন ধরনের ভাষা পাওয়া যায়। তো সেই সব ভাষাভাষী মানুষের মধ্যে আহ, ভাষাগত যে পার্থক্য বা দূরত্ব আছে সেটা সহজে মেটানোর জন্য এটা তৈরি করা হচ্ছে। যে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধি বলছে ভারতীয় নাগরিকদের তাদের নিজস্ব ভাষায় ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবাগুলি সহজে প্রবেশাধিকার দেওয়া হবে এর মাধ্যমে। বলছে ভারতীয় যে নাগরিকরা আছে তাদের নিজেদের ভাষায় ইন্টারনেট ব্যবহার করতে পারবে। মানে ইন্টারনেটের বিভিন্ন কাজ, ধরুন আমরা বাঙালি বাংলা ভাষায় করতে পারবো, যে বিহারি সে হিন্দি করবে, যে গুজরাটি সে গুজরাটি ভাষায় করবে, যে মালায়ালি বা পাঞ্জাবি বা উড়িয়া, তেলুগু, তামিল সবাই নিজস্ব ভাষাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এবং ডিজিটাল পরিষেবাগুলো ভারতবর্ষে যে সমস্ত ডিজিটাল পরিষেবা আছে তারা নিজেদের ভাষাতেই সেগুলো অ্যাক্সেস করতে পারবে। ভারতীয় ভাষায় ডিজিটাল বিষয়বস্তুর বৃদ্ধি, সরকারি, নীতিগত, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত ক্ষেত্রে ভারতীয় ভাষাগুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে এই অ্যাপসের মাধ্যমে। আর কি বলেছে দেখো, এই অ্যাপস কি কি করবে? টেক্সট টু টেক্সট অনুবাদ করবে 22টি ভাষা, ভারতের যে সংবিধানের 22টি ভাষা আছে সেই 22টি ভাষা। আর টেক্সট টু ভয়েস রূপান্তর করবে, টেক্সট টু স্পিচ এটা করবে 12টা ভাষার মধ্যে। ভয়েস টু টেক্সট এটাও করবে 12টা ভাষার। ভয়েস টু ভয়েস রূপান্তর মানে একটা মনে করো আমি বাংলায় বললাম, সেটাকে পাঞ্জাবি ভাষা কিভাবে বলতে হবে সেটা রূপান্তর করে দেবে, এটাও 12টি ভাষার মধ্যে করবে। ডকুমেন্ট অনুবাদ, যে কোনো ভাষার ডকুমেন্টকে ডিজিটালাইজেশন এবং অনুবাদ করে দেবে। ওয়েব ট্রানজাকশন, চিত্রানুবাদ, ভাষা শনাক্তকরণ, কথাভিত্তিক পেমেন্ট, মাল্টি ল্যাঙ্গুয়েজ চ্যাটবট, এই সমস্ত কাজগুলো এই ভাষিনী অ্যাপসের মাধ্যমে করা যায়। দেখো এখানে ভাষিনী চ্যাটবট ইনিশিয়েটিভ একটা দেওয়া আছে। এইসব বিভিন্ন কাজকর্ম এই ভাষিনী অ্যাপসের মাধ্যমে করা সম্ভব। এখানে দেখা যায় সব লেখা আছে, যে 12টা ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস করা যাবে সেসব। পরে দেখো বলছে কোন রাজ্য ভারতের প্রথম যোগা পলিসি চালু করলো? দেখো আমরা জানি সম্প্রতি 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস পালন করা হলো। দেখো যোগার সাথে ভারতের সম্পর্কটা খুব গভীর, কারণ যোগার উৎপত্তি আমাদের সাধারণত ধরা হয় ভারতবর্ষ থেকে। তো এটার যোগা ইন্টারন্যাশনাল যোগার ডেতে বা এটা নিয়ে ভারতের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যাই হোক, যোগা পলিসি প্রথম চালু করলো কোন রাজ্য? সেটা হচ্ছে উত্তরাখণ্ড। দেখো বিষয়টা কেমন, এখানে উত্তর আছে ফার্স্ট যোগা পলিসি উত্তরাখণ্ড চালু করেছে। এই সম্পর্কে আমরা একটু দেখি। বলছে ভারতের প্রথম যোগা নীতি সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্য চালু করেছে। 21শে জুন 2025 তারিখে যোগা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই আনুষ্ঠানিকভাবে এর সূচনা করে এই পলিসির। বলছে এই পলিসির কি উদ্দেশ্য? বলছে উত্তরাখণ্ডে একটা গ্লোবাল ওয়েলনেস সেন্টার তৈরি করা হবে, উত্তরাখণ্ডকে, পুরো উত্তরাখণ্ডটাকে। 2030 সালের মধ্যে রাজ্যে জুড়ে 5টি নতুন যোগা হাব স্থাপন করা হবে এবং নতুন যোগ কেন্দ্র স্থাপন এবং বিদ্যমান যেগুলো আছে কেন্দ্রগুলি সম্প্রসারণের জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত পাহাড়ি এলাকায় অথবা 10 লক্ষ টাকা পর্যন্ত সমভূমি এলাকায় প্রকল্পের 50% অনুদান দেওয়া হবে। 2026 সালের মধ্যে সকল আয়ুষ সেন্টার যেগুলো আছে ভারতীয় কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে সেগুলিতে যোগা ফ্যাসিলিটি প্রদান করা হবে। হর ঘর যোগা হর জন নিরোগ এই একটা স্লোগান দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে, এই নীতির মাধ্যমে নিরোগ এবং স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে এটা করা হলো। এরপরে প্রশ্ন বলছে কোন দেশ অটোয়া কনভেনশন থেকে বেরিয়ে যাবে বা যাচ্ছে? এটা কোন দেশ? এটা ফিনল্যান্ড। দেখো অটোয়া কনভেনশনটা কি ছিল আগে একটু বোঝো। দেখো আমরা ল্যান্ডমাইন সম্পর্কে সবাই অল্প বিস্তর জানি। বলছে আমরা ল্যান্ডমাইন সাধারণত কখন যুদ্ধর
সময় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সৈন্যর পক্ষ থেকে ল্যান্ডমাইন, যেখান থেকে শত্রুদের আসার সন্দেহ আছে রাস্তা, সেই সব জায়গায় ল্যান্ডমাইন রেখে দেওয়া হয় মাটির নিচে পুঁতে। এতে কি হয়, অনেক ক্ষতি হয়। এবং কখনো কখনো এরকম দেখা গেছে যে ল্যান্ডমাইন একটা রাস্তার উপরে পাতিয়ে রাখা হয়েছে, যুদ্ধ আগে, যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু সেই ল্যান্ডমাইন তোলা হয়নি। পরবর্তীকালে গিয়ে সেখান থেকে গাড়ি যাওয়ার সময় বা যে কোনো কারণে সেই ল্যান্ডমাইনগুলো বিস্ফোট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। তো এই ল্যান্ডমাইন যাতে ল্যান্ডমাইনের মাধ্যমে কেউ মারা না যায় বা এটা যাতে তৈরি না করা হয়, এই ল্যান্ডমাইনের বিরুদ্ধে অটোয়া কনভেনশনটা চালু করা হয়েছিল। দেখো এই সম্পর্কে আমরা একটু দেখি। অটোয়া কনভেনশন 1996, এই যে ল্যান্ডমাইনের বিরুদ্ধে এটা করা হয়েছিল, ঠিক আছে। আর তারপরে দেখো একটুখানি আমি এই সম্পর্কে দেখে নিই আমরা। বলছে সম্প্রতি ফিনল্যান্ড অটোয়া কনভেনশন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিনল্যান্ডে যে পার্লামেন্ট আছে সেখানে ভোটাভুটি হয়েছে এবং সেই ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়েছে তারা বেরিয়ে যাবে। এর আগে লিথুয়ানিয়া, এস্তোনিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড এই চুক্তি থেকে বেরিয়ে গেছে। কারণ আর এটা হচ্ছে 5 নম্বর দেশ ফিনল্যান্ড। অটোয়া কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন এর ব্যবহার, মজুদ এবং উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে। মানে ল্যান্ডমাইনের সমস্ত ধরনের ব্যবহার, সেগুলিকে ধ্বংসের উপরে জোর দেয়। এটি আনুষ্ঠানিকভাবে অটোয়া চুক্তি বা মাইন ব্যান চুক্তি নামে পরিচিত। 1997 সালের ডিসেম্বরে কানাডায় অটোয়ায় এটি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং 1999 সালে 1 মার্চ তা কার্যকারী করা হয়। বর্তমানে অটোয়া কনভেনশনে 165 দেশ আছে। 25 জুন 2025 তারিখে ফিনল্যান্ড এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু একটা মজার বিষয় দেখো, ইউএসএ, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত বড় বড় যে দেশগুলো আছে শক্তিধর, তারা কিন্তু এই কনভেনশনে নেই। তো যার জন্য এই কনভেনশনটা খুব একটা শক্তিশালী কনভেনশন হয়নি। কারণ এইসব ইউএস, চায়না, রাশিয়া এরা তো বেশি এইসব যুদ্ধাস্ত্রগুলো তৈরি করে। তো যাই হোক, এরা কিন্তু এদেশে এই কনভেনশনে নেই। পরের প্রশ্ন, যে স্ট্রেট অফ হরমুজ কোন দুটি সাগরকে যোগ করে? এটা হচ্ছে যোগ করা হচ্ছে পার্সিয়ান গলফ এবং এটা হচ্ছে অন্যান্য গলফ না, এটা হচ্ছে ওমান গলফ, ঠিক আছে, গলফ অফ ওমান গলফ। তো দেখো এখানে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা এখানে হচ্ছে পার্সিয়ান গলফ, এটা হচ্ছে গলফ অফ ওমান, পারস্যের খাড়ি আর ওমানের খাড়ি, এই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এর পাশাপাশি অবস্থানটা দেখে নাও, এখানে কাতার, ইউএই, ওমান, এদিকে আছে ইরান, ঠিক আছে, এখানটা পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সৌদি আরবিয়া। এই হচ্ছে লোকেশন। চারিদিকটা দেখলে এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে ওমানের খাড়ি। তো দেখো তারপরে কি বলেছে, বলছে এইটা এখন বর্তমানে কেন খবরে আছে এই স্ট্রেট অফ হরমুজটা। দেখো আমরা জানি ইসরায়েল এবং ইরানের মধ্যে বিগত কিছুদিন ধরে যুদ্ধ হচ্ছে এবং আমেরিকাও ইসরায়েলের সঙ্গ দিয়েছে। এরপরে ইরান একটুখানি চাপে আছে এবং দেখো এই পজিশনটাতে ইরানের খুব একটা স্ট্রং গ্রিপ আছে এবং এটা এতটাই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে দুনিয়ার প্রায় 20 থেকে 30% তেল রপ্তানি হয় এই স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে। আর কি, আর প্রায় 40% উপরে গ্যাস, এলপিজি, ন্যাচারাল গ্যাস, এলপিজি বলা ভুল হবে, ন্যাচারাল গ্যাস, সেটাও কিন্তু এখান থেকে রপ্তানি হয়। তো বাণিজ্যিক দিক থেকে এই স্ট্রেট অফ হরমুজ খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে ইরান এর উপরে একটুখানি
ব্লক করার চেষ্টা করেছে, যাতে কি হলো আন্তর্জাতিক ব্যবসা কিন্তু অনেকটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য বর্তমানে এই স্ট্রেট অফ হরমুজটা খবরে আছে। পরের প্রশ্ন, তো কত তারিখে অলিম্পিক ডে পালন করা হয়? বলছে এটা পালন করা হয় 23শে জুন। অলিম্পিক ডে 23শে জুন 2025-এ পালন করা হয়েছে। এই সম্পর্কে দেখো, অলিম্পিক ডে হলো প্রতি বছর 23শে জুন তারিখে পালন করা হয়। আধুনিক অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতা ব্যারেন পিয়ের দ্য ক্যাভেরাত 1898 সালে 23শে জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা করে এবং খেলাধুলা প্রচারের উদ্দেশ্যে 1848 সাল থেকে প্রায় প্রতি বছর 23শে জুন অলিম্পিক ডে পালন করা হয়ে আসছে। সরি, এটা 1948 পালন করা হচ্ছে। প্রথম দিকে অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, গ্রেট ব্রিটেন, গ্রিস, পর্তুগাল, সুইজারল্যান্ড, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা সহ 9টি দেশ এই দিনটি পালন করত। পরবর্তীকালে সারা বিশ্বে এই দিনটা পালন করা হয়। 2025 অলিম্পিক ডের থিম কি ছিল? লেটস মুভ। তো দেখো, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। খুবই ভালো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা করো। এবং কিছুদিন হয়েছে আমি ভিডিও করতে পারিনি ব্যক্তিগত কিছু সমস্যার জন্য। আমি চেষ্টা করবো আগামীতে ঠিকঠাক করে ভিডিওগুলো করা। তো থ্যাংক ইউ, ভালো থেকো, সবাই পড়াশোনা করতে থাকো। Thank you.